আচ্ছা, আমরা প্রাচীন ইতিহাস বলতে যা বুঝি সেটা কি শুধুই ভাগ্য বা সংরক্ষণের উপর দাঁড়িয়ে আছে? মানে আমাদের জ্ঞান কি কেবল সেই সব জিনিসের উপরই তৈরি যেগুলো কোনোভাবে কালের গহ্বর থেকে বেঁচে গেছে? চলুন আজ এই অসাধারণ প্রশ্নটির গভীরে যাওয়া যাক। তো এই পুরো ব্যাপারটা শুরুই হয়েছিল ইন্টারনেটের একটা ফোরামের এই প্রশ্নটা থেকে। আর প্রশ্নটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত, তাই না? আমরা কি কেবল সেই ইতিহাসটাই জানি যেটা মরুভূমির বালি খুব যত্ন করে আমাদের জন্য বাঁচিয়ে রেখেছে? এই প্রশ্নের উত্তর যদি খুঁজতেই হয় তাহলে আমাদের সবার আগে বুঝতে হবে সংরক্ষণ পক্ষপাত বা প্রিজার্ভেশন বায়াস জিনিসটা ঠিক কী। ব্যাপারটা আসলে বেশ সহজবোধ্য। মরুভূমির মতো শুকনো জায়গায় বিশেষ করে জৈব জিনিসপত্র হাজার হাজার বছর ধরে প্রায় নষ্টই হয় না। বালি যেন একটা প্রাকৃতিক কম্বলের মতো সবকিছুকে ঢেকে রাখে। আর অন্যদিকে জঙ্গল বা জলাভূমির মতো ভেজা স্যাঁতসেঁতে জায়গায় সবকিছু খুব তাড়াতাড়ি পচে যায় বা প্রকৃতির কারণেই নষ্ট হয়ে যায়। এর ফলে কি ইতিহাসের ছবিটা আমাদের কাছে একটু একপেশে হয়ে যাচ্ছে? কিন্তু দাঁড়ান, বিষয়টা ঠিক এতটাও সহজ নয়। অনলাইন আলোচনাতে এর কিছু পাল্টা যুক্তিও উঠে এসেছে। যেমন ধরুন, পাথর বা তামার মতো জিনিস ভেজা পরিবেশও দিব্যি টিকে থাকে। আবার পিটবগের মতো কিছু বিশেষ পরিবেশে জৈব পদার্থ কিন্তু দারুণভাবে সংরক্ষিত হতে পারে। আর এখন তো প্রত্নতাত্ত্বিকরা সমুদ্রের তলা থেকেও কত জিনিসপত্র তুলে আনছেন। কাজে শুধু পরিবেশকে দোষ দিলেই কিন্তু হচ্ছে। আচ্ছা, চলুন এবার পরের পয়েন্টটাতে যাই, যা এই বিতর্কের একদম কেন্দ্রে রয়েছে। আমরা সভ্যতার শব্দটা দিয়ে আসলে ঠিক কী বোঝাতে চাই? দেখুন, সভ্যতার কিন্তু কোনো একটা বাধা ধরার সংজ্ঞা নেই। সাধারণত আমরা যখন এই শব্দটা ব্যবহার করি তখন আমাদের মাথায় নগর, লেখা, আইন আর কৃষির মতো ব্যাপারগুলো ঘরে। কিন্তু এই সংজ্ঞার ছাঁচে ফেলতে গেলে কি কিছু প্রাচীন সংস্কৃতি স্বাভাবিকভাবেই তালিকা থেকে বাদ পড়ে যায় না? আর সত্যিটা হলো, সভ্যতা কিন্তু শুধু মধ্যপ্রাচ্য আর আফ্রিকাতেই থেমেছিল না। চীন, মেসো আমেরিকা, পেরুর অ্যান্ডিজ পর্বতমালা, এমনকি উত্তর আমেরিকাতেও স্বাধীনভাবে সভ্যতার বিকাশ ঘটেছিল। এর থেকে এটাই পরিষ্কার বোঝা যায় যে মানব সমাজ সারা বিশ্বজুড়েই বিভিন্ন পথে বিভিন্নভাবে বিকশিত হচ্ছিল। এখানে রবার্ট কানেরোর একটা তত্ত্ব কিন্তু বেশ ইন্টারেস্টিং। তত্ত্বটা বলছে যে একটা রাষ্ট্র তৈরি হওয়ার জন্য শুধু উর্বর জমি থাকাই যথেষ্ট নয়, তার সাথে প্রাকৃতিক বাধাও দরকার। ভাবুন তো, একটা উর্বর নদী উপত্যকা যার চারপাশে বিশাল মরুভূমি, এখানে যদি দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই হয় তাহলে হেরে গেলে তাদের আর পালানোর কোনো পথ খোলা থাকত না। ফলে তাদের বিজয়ীদের অধীনে একটা জটিল সমাজ ব্যবস্থা তৈরি করে থাকতে হতো। আর এভাবেই হয়তো রাষ্ট্রের জন্ম। তো এত সব তত্ত্বকথা তো হলো, এবার চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক। সিন্ধু উপত্যকার হরপ্পা সভ্যতার তামা নিয়ে করা একটা গভীর গবেষণার দিকে নজর দেওয়া যাক। এই যে টাইমলাইনটা, এটা পরিষ্কার দেখাচ্ছে যে হরপ্পা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়ে যায়নি। প্রায় ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে এর একটা ধারাবাহিক ইতিহাস আছে। একটা ছোট্ট গ্রাম থেকে ধীরে ধীরে এটা একটা বিশাল নগর কেন্দ্রে পরিণত হয়েছিল। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে দেখাচ্ছে যে আজকের দিনের প্রত্নতত্ত্ব কতটা এগিয়ে গেছে। একদিকে আমরা পুরো শহরের খনন কার্যের একটা বিশাল চিত্র দেখছি, আর অন্যদিকে একটা মাইক্রোস্কোপের নিচে দেখছি তামা গলানোর অতি ক্ষুদ্র প্রমাণ। এই যে ম্যাক্রো থেকে মাইক্রো অ্যাপ্রোচ, এটাই আমাদের অতীতের গোপন রহস্যগুলো জানতে সাহায্য করছে। তাহলে মূল বিষয়টা হলো, তামা বা ব্রোঞ্জ তৈরি করাটা প্রাচীনকালে আজকের দিনের হাইটেক ইন্ডাস্ট্রির মতোই ছিল। এর জন্য বিশেষ জ্ঞান লাগত, জটিল প্রযুক্তি লাগত, আর সবচেয়ে বড় কথা, দূরদূরান্ত থেকে কাঁচামাল আনার জন্য একটা শক্তিশালী ট্রেড নেটওয়ার্কের দরকার হতো। এবার আসা যাক সেই আসল জাদুতে, একটা অসাধারণ সায়েন্টিফিক টেকনিকের কথায় যা হরপ্পার তামার রহস্য সমাধান করেছে। ব্যাপারটাকে অনেকটা জিওলজিক্যাল ডিএনএ টেস্টের মতো ভাবতে পারেন। প্রত্যেকটা তামার খনির একটা নিজস্ব আঙুলের ছাপ বা আইসোটোপিক সিগনেচার থাকে। যখন সেই তামা দিয়ে কোনো জিনিস বানানো হয় তখন সেই ছাপটা ওই জিনিসের মধ্যে আপডেটে থেকে যায়, হাজার হাজার বছরেও বদলায় না। বিজ্ঞানীরা এখন এই ছাপ মিলিয়েই বলে দিতে পারেন কোন জিনিসটা ঠিক কোন খনি তামা দিয়ে তৈরি। এই যে গ্রাফটা দেখছেন, এটা কিন্তু কোনো আন্দাজে আঁকা ছবি নয়, এটাই আসল ডেটা। এখানে প্রত্যেকটা ডট হরপ্পায় পাওয়া এক একটা তামার জিনিসের আইসোটোপিক সিগনেচার দেখাচ্ছে, আর সেগুলোকে বিভিন্ন অঞ্চলের খনির সিগনেচারের সঙ্গে মেলানো হচ্ছে। এটা আক্ষরিক অর্থেই ৫,০০০ বছরের পুরনো একটা ট্রেড নেটওয়ার্কের জীবন্ত মানচিত্র। তাহলে এই সায়েন্টিফিক প্রমাণ থেকে সিন্ধু উপত্যকার বিশ্ব সম্পর্কে আমরা ঠিক কী জানতে পারছি? এই চার্টটা আমাদের একটা গল্প বলছে, একটা বদলাতে থাকা সাপ্লাই চেনের গল্প। এটা পরিষ্কার দেখাচ্ছে যে হরপ্পা কেবল একটা জায়গা থেকে তামা আনত না, সময়ের সাথে সাথে তাদের সাপ্লাই লাইন বদলেছে। বালুচিস্তান, রাজস্থান, এমনকি অনেক দূরের ওমান থেকেও তামা আসত। এটা একটা বিশাল আর ডাইনামিক ট্রেড নেটওয়ার্কের অকাট্য প্রমাণ।
সুতরাং সেই প্রথম রেডিট প্রশ্নের উত্তরে এখন আমরা একদম নিশ্চিতভাবে বলতে পারি, না, সিন্ধু সভ্যতা কোনো বিচ্ছিন্ন সভ্যতা ছিল না। তারা একটা বিশাল, জটিল এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল। তারা ছিল দারুণভাবে অ্যাডভান্সড। আর তারা যে শুধু কাঁচা তামা ব্যবহার করত তা কিন্তু নয়। এই চার্টটা দেখাচ্ছে যে হরপ্পার কারিগররা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের সংকর ধাতু বা অ্যালয় তৈরিতে রীতিমতো মাস্টার ছিল। তারা জেনে শুনে তামা, টিন, আর্সেনিক আর সীসা মিশিয়ে আলাদা আলাদা ধরনের ব্রোঞ্জ তৈরি করত। এটা তাদের ধাতুবিদ্যা সম্পর্কে অসাধারণ দক্ষতারই পরিচয় দেয়। চলুন এবার সবটা মিলিয়ে শেষ কথায় আসা যাক। এর থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হল, ইতিহাস কিন্তু পাথরে খোদাই করা কোনো ফাইনাল ড্রাফট নয়। এটা একটা জীবন্ত বিষয়। লেড আইসোটোপ বিশ্লেষণের মতো নতুন নতুন প্রযুক্তি আমাদের অতীতের গল্পকে রোজ নতুন করে লিখছে, আর দেখাচ্ছে যে প্রাচীন বিশ্ব আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল এবং একে অপরের সাথে সংযুক্ত ছিল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি শুধু তামা নিয়ে গবেষণা করেই ৫,০০০ বছরের পুরনো একটা আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্কের এমন বিস্তারিত ছবি পাওয়া যায়, তাহলে একবার ভাবুন তো মাটির নিচে এখনও কত অজানা রহস্য অপেক্ষা করছে, যা হয়তো একদিন আমাদের ইতিহাসের পুরো গল্পটাই বদলে দেবে।